কেমিস্ট্রি ইজ নট বিচের প্রত্যেকের স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 11 চ্যাপ্টার 1 অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার কিছু নিউমেরিক্যালস বা গাণিতিক প্রশ্নগুলি। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সাধারণত নিউমেরিক্যালসই আসে, সুতরাং এই নিউমেরিক্যালসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই অধ্যায়ে প্রচুর নিউমেরিক্যালস হয়, আমি চেষ্টা করেছি সমস্ত জায়গা থেকে একটা একটা করে নিউমেরিক্যালস করাতে। সমস্ত নিউমেরিক্যালস করাতে গেলে কয়েক ঘন্টার একটা ভিডিও হবে, তাই এই ভিডিওটা ছোট হবে। আশা রাখবো তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। এই ভিডিও দেখে অঙ্কগুলো সম্পর্কে ধারণা তৈরি হলে তোমাদের যদি অঙ্ক করতে গিয়ে আরো কোনো অঙ্ক আটকায়, তাহলে এই ভিডিওতে তোমরা কমেন্টের মাধ্যমে সেই অঙ্কগুলো আমাদেরকে জানিও, আমরা সেই অঙ্কগুলো নিয়ে আরো একটি পৃথক ভিডিও বানিয়ে দেবো। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখো আমরা যে অঙ্কটা করছি সেখানে কি বলা হয়েছে, ক্লোরোফিলে ওজনগতভাবে 2.68% ম্যাগনেসিয়াম বর্তমান, 2 গ্রাম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা। আমরা প্রথমে চেষ্টা করব কত পরিমাণ ম্যাগনেসিয়াম আছে সেটা বের করতে, তারপর আমরা পরমাণুর সংখ্যা বের করার দিকে যাব। তাহলে আমাদের কি বলেছে, 2.68% ম্যাগনেসিয়াম হয়েছে। তাহলে প্রথম আমরা যেটা করব যে 2.0 গ্রাম ক্লোরোফিলে উপস্থিত ম্যাগনেসিয়াম এর পরিমাণ, এটা আমরা আগে বের করে নেব। 2 গুণ 2.68/100, ক্যালকুলেশনটা করে দেখে নিচ্ছি। 2.68/100, তো এটা আমাদের আসছে 0.0536 গ্রাম। এবার আমাদের সেকেন্ড স্টেপে করতে হবে কি, এই যে পরিমাণটা এসছে এটাতে কতগুলো ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে সেটা বের করতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা যেটা করব যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব সেটা আমাদের জানতে হবে। সেটা কত, সেটা হচ্ছে 24। তার মানে 24 গ্রাম ম্যাগনেসিয়ামে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। এবার আমরা দেখব যে এতে কতগুলো রয়েছে। তাহলে আমরা কি করছি, যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম সমান সমান 6.022 10⁻23 পরমাণু, যেটা আমাদের বেরিয়েছে 0.0536 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে তলায় 24, ওপরে এটা 6.022 10⁻23 ইন্টু 0.0536/24। তার মানে দেখে নি কত আসছে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.0536, তাকে আমরা ভাগ করব 24 দিয়ে। তাহলে এটা আসবে হচ্ছে 1.3449, তাহলে 345 করে দিচ্ছি ইন্টু 10⁻21। তাহলে আমাদের বেরিয়ে গেল হচ্ছে 2 গ্রাম ক্লোরোফিলের মধ্যে কতগুলি ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে। প্রথমে আমরা তার ভর বের করলাম এবং তারপর তার সংখ্যা বের করলাম। চলো আমরা এবার দ্বিতীয় অঙ্কে যাই। আমরা প্রতিটা অঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের নিয়েছি, এক টাইপের অঙ্ক কিন্তু একাধিক নেই। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, 1 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 1 গ্রাম সালফারের বিক্রিয়ায় উৎপন্ন ম্যাগনেসিয়াম সালফাইড কত হবে। এটা যে ধরনের অঙ্ক তাকে আমরা বলি লিমিটিং রিএজেন্টের অঙ্ক। লিমিটিং রিএজেন্ট মানে দুটো যে বিক্রিয়ক রয়েছে তারা একটা সম্পূর্ণ বিক্রিয়া করবে এবং অন্যটা সম্পূর্ণ বিক্রিয়া করবে না। তাহলে আমরা আগে রিয়াকশনটা লিখব, যে Mg প্লাস S আমাদের তৈরি হবে MgS, ম্যাগনেসিয়াম সালফাইড। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব আমরা জানি কত, 24, সালফারের হচ্ছে 32। এখান থেকে তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে সালফার প্রয়োজন হচ্ছে 32 গ্রাম। মানে 1 গ্রাম ম্যাগনেসিয়াম নিলে সালফার যেটা লাগবে সেটা কিন্তু 1-এর বেশি, কারণ 24-এ 32 লেগে 24-এর থেকে বেশি। তাহলে আমরা যদি এখানে 1 গ্রাম ম্যাগনেসিয়াম দিই, সালফারটা কিন্তু 1-এর বেশি হয়ে যাবে। কিন্তু ঘুরিয়ে ভাবলে যে 32 গ্রাম সালফারের সঙ্গে ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়েছে 24 গ্রাম, তাহলে যদি আমরা 1 গ্রাম সালফার নিই যে ম্যাগনেসিয়ামটা প্রয়োজন হবে সেটা কিন্তু
1-এর থেকে কম, মানে এখানে আমাদের সম্পূর্ণ বিক্রিয়া করার সুযোগ পাবে সালফার, ম্যাগনেসিয়াম পাবে না। তাহলে সালফারটাই কিন্তু আমাদের লিমিটিং রিয়েজেন্ট, ম্যাগনেসিয়ামটা আমাদের এক্সেস রয়ে যাবে। এইভাবে আমরা বিচার করে দেখবো, যদি ভুল হয় সেক্ষেত্রে দেখবে প্রয়োজনীয় সালফারটাই 1 গ্রামকে ছাড়িয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে বের করার চেষ্টা করতাম তাহলে আমরা সঠিকটাই করব। যদি আমরা 1 গ্রাম সালফার থাকে তাহলে আমরা বের করবো কতটা ম্যাগনেসিয়াম আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি লিখব, যে 32 গ্রাম সালফারের সাথে 24 গ্রাম mg বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম সালফারের সাথে 24/32 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে। তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করছে? 24কে আমরা 32 দিয়ে ভাগ করে নেব, সেটা আমাদের আসছে 0.75 গ্রাম। তাহলে 0.75 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম এবং 1 গ্রাম সালফার। তাহলে দুটো মিলিয়ে যে ম্যাগনেসিয়াম সালফাইডটা উৎপন্ন হবে এই দুটোর যোগফল। অতএব উৎপন্ন mgs এর পরিমাণ 1 যোগ 0.75 1.75 গ্রাম। এখানে যদি অন্য কিছু উৎপন্ন হতো সাথে তাহলে আমাদের আবারও ওই যেভাবে আমরা রাসায়নিক গণনার অঙ্ক করি সেভাবে করতাম। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা 1 গ্রাম সালফারের জন্য করতাম। 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য কিন্তু এখানে কোনো হিসাবই হবে না, কারণ ম্যাগনেসিয়াম এখানে পুরোটা বিক্রিয়া করার সুযোগ পেলই না। যদি বলতো যে এখানে অবশিষ্ট ম্যাগনেসিয়ামের পরিমাণ বের করো তাহলে আমরা 1 থেকে 0.75 বাদ দিতাম, সেটা এখানে প্রশ্নে বলা হয়নি তাই আমরা সেটা করছি না। আমরা চলে আসছি তৃতীয় অঙ্কে। এটি আমরা একটি তুল্যাঙ্ক ভারের অঙ্ক করব। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে একটি ধাতু তুল্যাঙ্ক ভার 20, কত পরিমাণ ধাতু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলে 5 গ্রাম ধাতব ক্লোরাইড গঠন করবে। ধাতু তুল্যাঙ্ক ভার 20, এই কথার অর্থ হচ্ছে যদি 35.5 গ্রাম ক্লোরিন থাকে তার সঙ্গে 20 গ্রাম ধাতু বিক্রিয়া করবে। তুল্যাঙ্ক ভার 20 কথার অর্থটা এটা। এবার বলছে 5 গ্রাম ক্লোরাইড, তার মধ্যে মানে ধাতুও রয়েছে ক্লোরিনও রয়েছে। আমাদের দেখতে হবে কতটা ধাতু বিক্রিয়া করেছে ক্লোরিনের সঙ্গে, তাহলে 5 গ্রাম ধাতব ক্লোরাইড তৈরি করেছে। তুল্যাঙ্ক ভার 20, এই কথাটার অর্থ হচ্ছে যে ধাতুর তুল্যাঙ্ক ভার 20, এর মানে কি 20 গ্রাম ধাতু 35.5 গ্রাম ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে। এবার বলছে 5 গ্রাম ধাতব ক্লোরাইড, আমরা ধরি 5 গ্রাম ধাতব ক্লোরাইডে ধাতু আছে x গ্রাম, অতএব ক্লোরিন আছে 5 বিয়োগ x গ্রাম। এবার আমরা কি জানি যে ধাতু ও ক্লোরিন এই রেশিওতে বিক্রিয়া করে, তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে x/5 - x, মানে ধাতুর পরিমাণ বাই ক্লোরিনের পরিমাণ। সেটা এখানে কত, ধাতুর পরিমাণ 20, ক্লোরিনের পরিমাণ হচ্ছে 35.5। এখান থেকে সলভ করে x এর মানটা বের করে দিলেই হয়ে যাবে। আবার চাইলে ঘুরিয়ে ঐকিক নিয়ম করে অনেক কাণ্ড করে করা যায়, যে যেভাবে সুবিধা মনে করো এরপর থেকে সমাধানটা করতে পারো। তাহলে আমরা করছি, এটা আসবে 35.5x, এটা আসবে 100 বিয়োগ 20x। তাহলে 20টা এদিকে যাবে, একবারে আমি যোগটা করে দিচ্ছি, 55.5x সমান সমান 100। তাহলে x এর মান কত বেরোবে, 100 ভাগ 55.5।
5। আমরা ভাগটা দেখে নি কত আসছে, 100 ভাগ 55.5, তাহলে এর মান আমাদের আসছে 1.8, অর্থাৎ ধাতুর পরিমাণ হচ্ছে 1.8, ক্লোরিনের পরিমাণ বললে এটা 5 থেকে বাদ দিয়ে দেবে। ওয়ান পয়েন্ট 8 গ্রাম হচ্ছে আমাদের ধাতু রয়েছে। তাহলে আমরা চলে আসি পরের অঙ্কে। এটি হচ্ছে ইডিওমেট্রির একটি অঙ্ক। আমি যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম, আমি চেষ্টা করেছি প্রতিটা টপিক থেকে অঙ্ক রাখতে। তাহলে আগে অঙ্কটা আমরা পড়ব। কি বলেছে দেখো, যে 10 ml একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের সঙ্গে 60 ml অক্সিজেন মিশিয়ে তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে জারিত করা হলো। এর ফলে মিশ্রণকে শীতল করলে তার আয়তন হয় 45 ml। হাইড্রোকার্বনটি বাষ্প ঘনত্ব 15 হলে আণবিক সংকেত কি হবে? দেওয়া আছে একই উষ্ণতা ও চাপে। তাহলে ইডিওমেট্রি অঙ্ক করার সময় আমরা যখন হাইড্রোকার্বনের অঙ্ক করি তখন জিনিসটাকে এইভাবে করি। ইকুয়েশনটা আমাদের থাকে যে CxHy x প্লাস y/4O2 x CO2 প্লাস y/2 H2। তার মানে এখানে 1 ml এর সঙ্গে এটা এই পরিমাণ বিক্রিয়া করেছে, এটা x ml, এটা y/2 ml, 60 ml বলে দেওয়া হয়েছে। তাহলে এটা যদি 60 ml হয় তাহলে এটা 60 ml, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 10x ml এবং জলটা উৎপন্ন হবে 10y/2 ml। এটার খুব একটা প্রয়োজনীয়তা নেই জলটার। মিশ্রণকে শীতল করলে আয়তন হয় 45 ml। তাহলে এই 45 ml এ কি পড়ে থাকে? 45 ml এ যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অবিকৃত অক্সিজেন এবং উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, এই দুটো। তাহলে আমরা দিয়েছি 60 ml অক্সিজেন বিক্রিয়া করেছে এটা। তাহলে আমাদের অবিকৃত অক্সিজেন কত? ষাট বিয়োগ এটা, এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 10x। তাহলে এই দুটো যোগফল হচ্ছে 45 ml যেটা পড়ে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 60 মাইনাস 10 x প্লাস y/4 প্লাস 10x, এটা হচ্ছে 45। 10x কেটে যাবে যখন আমরা ব্র্যাকেটটা খুলবো। তাহলে 60 মাইনাস 10x মাইনাস y/4 প্লাস 10x সমান সমান 45। 10x কেটে গেল, তাহলে মাইনাস y/4 সমান সমান, সরি এখানে 10 দিয়ে গুণ হবে, মাইনাস 10 ইন্টু y/4 ইন্টু 10 সমান সমান হচ্ছে 45 মাইনাস 60, এটা করলে 15 আসবে। তাহলে মাইনাস 10y/4 সমান সমান মাইনাস 15 কেটে গেল। তাহলে y এর মান বেরোবে 15 গুণ 4 তলায় 10 মানে 6। তাহলে CxHy এর আমরা yটা পেয়ে গেলাম, এর মধ্যে x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মানটা বের করবো আমরা এর উল্টো দিকে করছি। দেখো এই যে CxHy আমরা ধরেছি, তাহলে এর যদি আমরা আণবিক গুরুত্ব বের করি কত বেরোবে? 12x প্লাস y, কারণ y গুণ 1। এবারে প্রশ্নে বলা আছে যে এর বাষ্প ঘনত্ব হচ্ছে 15, তার মানে আণবিক গুরুত্ব 30। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 12x প্লাস y সমান সমান 15 গুণ 2। এবার y এর মান আমাদের একটু আগে 6 বেরিয়েছে, তাহলে 12x প্লাস 6 সমান সমান 30। সেখান থেকে তাহলে 12x এর মান কত আসবে? 24, x এর মান আসবে 2। তাহলে আমরা লিখতে পারি অতএব হাইড্রোকার্বনটির সংকেত C2H6। xy এর মান বসিয়ে দিলাম, হয়ে গেল এই অঙ্কটা। চলো আমরা চলে আসি আমাদের শেষ অঙ্কে। এটা কিন্তু একটু অঙ্কটা
বড় অঙ্ক, একটু সময় লাগবে, ধৈর্য ধরে কিন্তু দেখবে। অঙ্কটাই কত বড় দেখো, কি বলা হয়েছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে একটি যৌগের 3.1 গ্রামকে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করলে 1.24 গ্রাম কার্বন উৎপন্ন হয়। মানে এই ইনফরমেশন থেকে আমরা বুঝে গেলাম যৌগটার মধ্যে কতটা কার্বন রয়েছে। বায়ুতে দহন করলে 0.5 গ্রাম থেকে 0.3 গ্রাম জল উৎপন্ন হয়, মানে ওই যৌগটার 0.5 গ্রাম থেকে 0.3 গ্রাম জল উৎপন্ন হয়। এবং যৌগটির 0.05 গ্রাম অণুতে অক্সিজেনের পরিমাণ 4.8 গ্রাম আণবিক সংকেত নির্ণয় করো। যথেষ্ট কাজকর্ম করলে তবে কিন্তু এর আণবিক সংকেত বেরোবে। চলো আমরা শুরু করি স্টেপে স্টেপে, অনেকগুলো স্টেপ করতে হবে। প্রথমত কি বলা আছে যে 0.5 গ্রাম থেকে 0.3 গ্রাম জল উৎপন্ন হয়। তাহলে আগে আমরা দেখবো যে 3.1 গ্রাম থেকে কতটা জল উৎপন্ন হয়। সেই জলে যে পরিমাণ হাইড্রোজেন রয়েছে আসলে যৌগতেও ততটা পরিমাণ হাইড্রোজেন রয়েছে। তাহলে প্রথমে কি বলা হয়েছে, 0.5 গ্রাম যৌগ থেকে 0.3 গ্রাম জল পাওয়া যায়। তাহলে 3.1 গ্রাম যৌগ থেকে কতটা জল পাওয়া যাবে, 0.3 ইন্টু 3.1 ভাগ 0.5 গ্রাম। তাহলে আমরা দেখে নিই কতটা জল পেলাম। 0.3 ইন্টু 3.1 ডিভাইডেড বাই 0.5। তাহলে আমরা এখান থেকে জল পাচ্ছি হচ্ছে 1.86 গ্রাম। এবারে এই 1.86 গ্রামে কতটা হাইড্রোজেন আছে বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে 18 গ্রাম জলে হাইড্রোজেন আছে 2 গ্রাম, কারণ H2O। তাহলে 18 গ্রাম জলে 2 গ্রাম হাইড্রোজেন আছে, H লিখে দিচ্ছি। তাহলে এবার 1.86 গ্রামে আমরা বের করব জলে। তাহলে 2 গুণ 1.86 ভাগ 18 গ্রাম হাইড্রোজেন আছে। তাহলে করি আমরা এটা, 2 গুণ 1.86 ভাগ 18। তাহলে আমাদের এটা আসছে 0.2067, মানে 666 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা হাইড্রোজেনটা পেয়ে গেলাম কতটা আছে। তাহলে আমরা হাইড্রোজেন পেয়ে গেলাম, প্রশ্নে বলা আছে কতটা কার্বন আছে, তাহলে আমরা অক্সিজেনটাও পেয়ে যাব। তাহলে এটা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন আমাদের কত বেরোলো, 0.2067 গ্রাম। কার্বন প্রশ্নে বলে দেওয়া আছে 1.24 গ্রাম। তাহলে অক্সিজেন কত, মোট যৌগটা ছিল 3.1, তার থেকে এই দুটোর যোগফল আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা কত কত বাদ দেবো, 0.2067 প্লাস 1.24। আমরা দেখে নিই কতটা বেরোলো, 3.1 বিয়োগ 0.2067 যোগ 1.24, এটা আসছে আমাদের 1.6533 গ্রাম। তাহলে আমরা তিনটে পেয়ে গেছি। এবার আমরা স্থূল সংকেতটা নির্ণয় করতে পারবো। তাহলে কি করব, প্রত্যেকটাকে আমরা যে যার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করব, তারপর আমাদের যা স্থূল সংকেত বের করার নিয়ম সেই নিয়মে করব। তাহলে আমরা এই অঙ্কটাকে পাশে খুলে রেখে একটা ভিন্ন পাতায় করলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা সেই একটা ছক যেটা করা যায় স্থূল সংকেতে, সেটা তোমরা করে নিতে পারবে, যে ভর সেখান থেকে পরমাণু সংখ্যার অনুপাত করবে। তাহলে আমি লিখে দিচ্ছি, মৌলের ভর আপেক্ষিক পরমাণু সংখ্যা
আর তার অনুপাত। একেবারে ছোট অনুপাতটা করে নেব, সম্পূর্ণ ছকটা আর করছি না। তাহলে এখানে আমাদের আছে কি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বনের পরিমাণ হচ্ছে 1.24, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 0.2067 আর অক্সিজেন হচ্ছে 1.6533। প্রত্যেককে যে যার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1.24 ভাগ হবে 12 দিয়ে, 0.2067 ভাগ হবে 1 দিয়ে, আর যেটা অক্সিজেন রয়েছে 1.6533 ভাগ হবে 16 দিয়ে। তাহলে মোটামুটি দেখো ভাগ করলে যেটা আসবে এটা 1 আসবে, এটা 2 আসবে, এটা 1 আসবে, মানে 0.1, এটা আসবে 0.2, এটা আসবে 0.1 অ্যাপ্রক্সিমেটলি। অতএব কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হবে 1:2:1। এখান থেকে আমরা স্থূল সংকেতটা পেয়ে যাবো। অতএব স্থূল সংকেত CH2O। এবার আণবিক সংকেতের জন্য একটা ইনফরমেশন আছে। কি বলেছে? 0.5 গ্রাম অণু তে অক্সিজেনের পরিমাণ 4.8 গ্রাম, মানে যৌগটা যদি 0.505 গ্রাম অণু আমরা নিই, তাতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 4.8 গ্রাম। তাহলে আমরা 1 গ্রাম অণুতে অক্সিজেন দেখব, তার জন্য কতগুলো অক্সিজেন পরমাণু প্রয়োজন সেটা দেখে আমরা স্থূল সংকেত থেকে বের করবো। তাহলে কি বলা হয়েছে যে 0.05 গ্রাম অণু যৌগে 4.8 গ্রাম অক্সিজেন আছে। তাহলে 1 গ্রাম অণু যৌগে কত অক্সিজেন আছে? 4.8 ভাগ 0.05। তো এটা আমরা ভাগ করি, 4.8 ভাগ 0.05, তো এটা আসছে আমাদের 96 গ্রাম। অতএব একটি অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা 96কে 16 দিয়ে ভাগ করতে হবে, 6×16=96, 6 বেরিয়ে গেল। তাহলে আমাদের কি স্থূল সংকেত আমরা একটা অক্সিজেন দেখেছিলাম, তাহলে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করতে হবে। অতএব আণবিক সংকেত C6H12O6। সাধারণত আণবিক সংকেত বের করার জন্য অন্য ইনফরমেশন দেওয়া থাকে, আণবিক গুরুত্ব দেওয়া থাকে, এখানে সেটা দেওয়া নেই। এখানে ঘুরিয়ে অক্সিজেন পরমাণুর সংখ্যাটা বলা আছে। তাহলে এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার খুবই গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক আলোচনা করলাম। তোমরা এর বাইরে যদি আরো কোনো অঙ্ক দেখতে চাও তাই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা তাও ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে আশা করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।